সার্বিক অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, এটা আমরা এরকম একটা নিউজের জন্য ওয়েট করছিলাম, কারণ হয় না যে আমাদের দেশের হলগুলো ম্যাক্সিমাম দেখা যায় বাইরের ছবিগুলো এসে যখন নিয়ে যাচ্ছে, তখন এটা বাংলাদেশের সিনেমা হিসাবে আমাদের জন্য খুব বড় একটা প্রাপ্তি যে আমরা নিজেদের দেশে যেখানে 150টা হল সিকিউর করতে পারছি না, সেখানে আমরা আমেরিকা এবং কানাডাতে 150 হলে মুক্তি পেতে যাচ্ছে। আর এটা তো জাস্ট আমার মনে হয় যে দিটস জাস্ট দ্য বিগিনিং। আমরা যদি সবাই পজিটিভলি চিন্তা করি, আপনারা, আমরা, দর্শকরা সবাই, তাহলে ইনশাল্লাহ এটা 150 থেকে একদিন 1500 হবে, রাইট? তো ইনশাল্লাহ হোপ ফর দ্য বেস্ট। ভাই, দেশের মধ্যে কতগুলো সিনেমা হল পাচ্ছেন একটু সংশয় রয়েছে, যদি একটু বলেন। ভাই, এই ব্যাপারে আপনাকে পুরোপুরি প্রপার ইনফরমেশন, বিকজ দিস ইজ রিলেটেড টু নিউমারিক নাম্বার, তো এটার জন্য আসলে দায়িত্ব নিয়ে বলতে হবে। আমার কাছে মনে হয় যে আমাদের ডিস্ট্রিবিউটর আপনাকে একবারে সঠিক তথ্যটা দেবেন ইনশাল্লাহ কালকের ভেতরে। প্রমোশন ভিডিও, প্রমোশন সং, জি, কেমন সারা? এক্সিলেন্ট। আমরা যেই উদ্দেশ্যে গানটা সিনেমাতে রাখতে চেয়েছিলাম, যে লিরিক্যাল জায়গা থেকে যেন আমাদের ফিল্মের মেসেজটা খুব ইজিলি ডেলিভার করে, যে আমাদের জীবনটা কতটা অন্তর্জালে কাটে, কতটুকু অন্তর্জাল কেন্দ্রিক, প্লাস এমনভাবে না কোনো বোরিং ওয়েতে না। আমরা সেটাকে, আপনারা দেখেছেন যে আমরা একটা র্যাপ মিউজিক রাখার চেষ্টা করেছি, হিপ হপ ট্রেন্ডে যারা নিউ জেনারেশন অথবা যাদেরকে আমরা জেনজি বলি, যারা আসলে আমাদের ফিল্মের সাথে অতটা সম্পর্কিত না ম্যাক্সিমাম টাইমে দেখা যায়, তো তারাও বেশ অ্যাপ্রিসিয়েট করছেন। তো আমার কাছে মনে হয় যে এই প্রমোশনাল সঙের আইডিয়াটা আমার ইট রিয়েলি ওয়ার্কড, এবং এখন পর্যন্ত সেটার সুফল আমরা মোটামুটি পাচ্ছি। সাইবার থ্রিলার সিনেমার জনরা, সেই ক্ষেত্রে আসলে আমাদের দেশের মানুষ, সাধারণ দর্শক যারা, কতটুকু অভ্যস্ত বা সিনেমাটি নিতে পারবে কিনা, কতটুকু নিতে পারবে? থ্যাংক ইউ। এই প্রশ্নটা আমার ছিল ডিরেক্টর দীপঙ্কর দীপনের কাছে, যে আমরা আসলে যেই কনসেপ্টটা দেখাচ্ছি অথবা আমরা যে বার্তাটা দিতে চাচ্ছি, সেটা আসলে সাধারণ মানুষ খুব সাধারণ ভাষায় কতটুকু বুঝবে। এটার জন্য আমরা একটা কাজ করেছি। 3 দিন আগে আমাদের একটা স্ক্রিনিংয়ের ব্যবস্থা ছিল। আমরা প্রথমবারের মতো দেখা যায় পুরো সিনেমাটা, আমাদের ফাইনাল আউটপুটের সময় যেটা আপনারা দেখতে পারবেন, সেই সিনেমাটা আমরা নিজেরা আগে বসে দেখেছি, এবং সেখানে আমরা আমাদের টিমের কিছু মানুষ রাখার চেষ্টা করেছি, টিমের বাইরে থেকে কিছু মানুষ রাখার চেষ্টা করেছি। সেখানে আমার টিমে যারা কাজ করে, যারা টেকনোলজি সম্পর্কে এতটা বেশি জানে না, খুব রেগুলার বেসিসে কাজ করেন, আমরা তাদেরকেও রাখার চেষ্টা করেছি। এবং যখন আমরা খেয়াল করেছি যে তারা মেসেজটা বুঝতে পারছেন কি পারছেন না, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সিনেমা শেষ হওয়ার পর তাদের সাথে আমি কথা বলেছি, এবং আমার এটা জেনে খুব ভালো লেগেছে তখন যে যেটা আমরা বলতে চাচ্ছি সহজ ভাষায় যখন আমরা এক্সপ্লেন করছি, তারা সিনেমাতে সেটা বুঝতে পারছে। এখন অনেকের মনে হতে পারে যে হ্যাকিং ইজ আ ভেরি ক্রিটিক্যাল থিং, এটা সাধারণ মানুষ কীভাবে বুঝবে। ব্যাপারটা কিন্তু হ্যাকিং না শুধু। আপনার যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি ঘুম থেকে উঠে সকালবেলা দেখেন যে আপনার অ্যাকাউন্টে টাকা থাকার পরেও ব্যালেন্স দেখাচ্ছে 0, আপনি একটা টাকাও তুলতে পারছেন না, তো দিস ইজ আ ভেরি কমন প্রবলেম, এবং যে কোনো সময় যে কারোর সাথে হতে পারে। রিসেন্ট টাইমসে ব্যাংকের এই ধরনের কিছু ঘটনা আমরা সবাই শুনেছি, দেখেছি। তো এটা কোনো ইনপ্র্যাকটিক্যাল প্রবলেম না, কিন্তু দ্য ওয়ার্ল্ড ইজ ফেসিং দিস কাইন্ড অফ প্রবলেম। এখন আমাদের টেকনোলজির দিক থেকে আমরাও এগিয়ে যাচ্ছি, আমাদের অনলাইন ব্যাংকিং অনেক স্ট্রং হয়েছে আগে থেকে। তো আমার মনে হয় যে দিস ইজ আ ভেরি কারেন্ট ইস্যু, যেটার সাথে সবাই খুব ইজিলি রিলেট করতে পারবে। সিনেমার প্রমোশন নিয়ে কতটুকু হ্যাপি? আই এম নেভার এভার হ্যাপি উইথ এনিথিং। আমার কাছে মনে হয় দিস ইজ লাইক ইনফিনিটি, এবং এটাও সত্যি কথা যে আসলে যতটুকুই করি না কেন এর কোনো শেষ নেই। তো আমাদের চেষ্টা থাকে যতটা আপনাদের কাছাকাছি যাওয়া সম্ভব সেটা করার। আবার এটাও ফ্যাক্ট যে আমাদের ফিল্মে যারা আছেন, আমাদের যারা কো অ্যাক্টর আছেন, মিম আছে, সুনেরা আছে, AVM সুমন ভাই আছেন, কিটো, ইনান আছে, সো অমিত ভাই আছেন। এখন রিয়েল লাইফে, পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে সবাই তো আসলে ব্যস্ত, এবং প্রত্যেকেরই কোনো না কোনো কমিটমেন্ট থাকে। তো আমার খুব ইচ্ছা ছিল যে পুরো টিমকে নিয়ে বারবার সবার কাছে যাওয়ার, দর্শকদের সাথে কথা বলার। এটা তো আমাদের জন্য খুব একটা স্পেশাল মুমেন্ট, সিনেমা রিলিজের ঠিক আগ মুহূর্তটা আপনাদের সবার সাথে ভাগাভাগি করে নেওয়া। সবসময় সবাইকে নিয়ে যাওয়া হয় না, বাট যখন যে ফ্রি আছি, যখন যে পারছি, আমরা চেষ্টা করছি আপনাদের কাছে যাওয়ার। আর আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে যে 23 তারিখ থেকে তো আপনাদেরই, 22 তারিখ থেকে তো আপনাদেরই হয়ে যাচ্ছে। সো আপনাদের যদি মনে হয় যে দিস ফিল্ম ইজ মেকিং এ ডিফারেন্স, অন্তর্জাল যদি একটা ডিফারেন্ট বাংলাদেশের গল্প বলে, তখন এটা আপনাদের উপর আসলে এই রেসপন্সিবিলিটিটা চলে যাবে যে আপনার কাছের মানুষকে জানান যে এই ধরনের একটা প্রচেষ্টা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে হয়েছে। আমার একটি জানার জায়গা, সেটি হলো গিয়ে যে
ব্যক্তিগতভাবে সিয়াম ভাই তিনি আসলে অ্যাকশন থ্রিলার বা এই ধরনের সিনেমা পছন্দ করেন নাকি রোমান্টিক যে মুভিগুলো আছে সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন? স্বাচ্ছন্দ্যবোধ খুব ক্রিটিক্যাল প্রশ্ন। আমার কাছে মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে অনেক হেভি কন্টেন্ট দেখে আমরা অভ্যস্ত। তো ধরেন আমার খুব পছন্দের একটা জনরার কন্টেন্ট কিন্তু আগামীকালকে রিলিজ পাচ্ছে, তার নাম হচ্ছে পুনর্মিলন, ডিরেক্টেড বাই মিজানুর রহমান আরিয়া। তো চরকিতে রিলিজ পাচ্ছে। তো এই গল্পটা দেখলে বুঝবেন যে আসলে আমার ব্যক্তিগতভাবে কী ধরনের গল্প খুব পছন্দ। আর অ্যাকশন অ্যান্ড থ্রিলার আমার কাছে মনে হয় যে যতটা আমি নিজের জন্য করি, যতটা আমি আরাম পাই, তার থেকে অনেক বেশি আসলে অডিয়েন্সের কথা ভেবে তাদের জন্য নতুন কিছু করতে চাওয়ার চেষ্টা। বাট আমাকে যদি কেউ বলেন I would love to do a love story any day. I think আমার অডিয়েন্স আমার সাথে সেটা বেশি কানেক্ট করতে পারে মেবি। সিয়াম ভাই, আপনার জাতীয় চলচ্চিত্র দুইবার পুরস্কার পেয়েছেন, বিগত 2 বছর যাবত আপনি সিঙ্গেলে নেই, মানে দেখা যায় মাল্টিকাস্টে নিয়ে আপনি আছেন। এটা কি গল্পের প্রয়োজনে নাকি না কোনো ঝামেলা কেন আসতেছেন? মানে আপনি কি থ্যাংক ইউ বলছেন নাকি বকাতে চাইছেন? আপনি সিঙ্গেল কেন আসছেন? রাইট। আপনার কাজ দেখেছি, টান দেখেছি, কদিন আগে আমি দুর্দান্ত কাজ হয়েছে, পুরানো দেখেছি, মানে আপনার এই কাজগুলো আমরা পাচ্ছি না কেন? কারণ আমি এই ধরনের গল্প সিলেক্ট করিনি লাস্ট 3 বছরে, সেটাই হচ্ছে একমাত্র রিজন। আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের প্লট আমি দেখাতে চাই, সেখানে আসলে আমার ডিরেক্টরকে প্রেশার দেওয়া অথবা এটা বলা কখনোই আমার পক্ষে পসিবল না যে এখানে শুধুমাত্র আমি একা কাজ করব। আমার মনে হয় না যে আমার আপব্রিঙ্গিং এভাবে হয়েছে। আমার দেখা দরকার যে আমার ক্যারেক্টারটা কতটুকু করার চেষ্টা করছে, তার স্পেস কতটুকু, সে কি কোনো ডিফারেন্স মেক করতে পারছে নাকি। তো খেয়াল করে দেখবেন যে গল্পগুলো আমি করেছি, যদি আপনি দেখে থাকেন, কোনো গল্পে কিন্তু আপনার মনে হবে না যে আসলে এখানে একজনই কাজ করতে পারতেন, মানে আরেকটা ক্যারেক্টারের সেই ইম্পর্টেন্সটা আছে এবং ওই ডিফারেন্সটা মেক করেন ডিরেক্টর, তাকে গল্পটাকে ওইভাবে প্রেজেন্ট করতে চেয়েছেন এবং আমি জাস্ট টিমের একজন সদস্য হিসেবে আমি আমার কাজটুকু করার চেষ্টা করেছি। বাকিটা তো অডিয়েন্সের উপরে থাকে। বাট ইট ওয়াজ ডেফিনেটলি মাই কল। ইনফ্যাক্ট আমার এখনও মনে হয় যে যদি আমাদের টিমের সবাই, আমাদের ইন্ডাস্ট্রির সবাই আমরা যদি একটু পজিটিভলি ভাবি, তাহলে যে কোনো সময় মাল্টিকাস্টিং কিন্তু অডিয়েন্সের জন্য আই থিঙ্ক ইটস এ ভেরি গুড ট্রিট। কারণ আমার মনে হয় তারাও দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে আমরা সবাই একসাথে কাজ করছি। বাইরের দেশে কিন্তু মাল্টিকাস্টিং প্রচুর পরিমাণে চলতেছে। আমরা যদি লাস্ট পাঠানে দেখি, আমাদের দেশে হওয়া উচিত মনে করেন কি না? আপনি তো শুরু করেছেন, এরকম বিকজ হয়তো সুপারস্টারের সাথে আপনি বা আরো অন্য মানুষের সাথে হওয়া উচিত কিনা? অডিয়েন্স যেটা পছন্দ করে সেটাই হওয়া উচিত। অডিয়েন্স ডেফিনেটলি আমার মনে হয় যে এরকমভাবে এক এক আর্টিস্টদেরকে একসাথে দেখতে পছন্দ করবেন। হয় না যে বলি না আমরা যে চেরি অন দ্য টপ, মানে আপনার প্রোডাক্টটা তো ডেফিনেটলি ভালো, এখন সে ভালোটার উপরে যদি আপনি লাস্টে একটা চেরি অ্যাড করতে পারেন তাহলে তো এটা সোনায় সোহাগে। এখানে আপনি বলছেন যে দর্শক মানে পছন্দ করে, এখানে কি বাংলাদেশের কি সিনেমা বানানোর আগে দর্শক নিয়ে অডিয়েন্স নিয়ে কি অ্যানালাইসিস বা কোনো কিছু জিম ওয়ার্ক হয়? এখন হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, কারণ সিনেমা মেকিং ইজ আ ভেরি বিগ বিজনেস ইন দ্য হোল ওয়ার্ল্ড, রাইট? এখন আপনি কোনো একটা বিজনেস কীভাবে রান করবেন যদি আপনি আপনার কনজিউমারের কথা না চিন্তা করেন? তো এটা নিয়ে আগে হয়তো চিন্তাভাবনা একটু কম হতো, বাট বিকজ রাইট নাও ইটস অ্যান ওপেন মার্কেট, আপনি পৃথিবীর যে কোনো দেশের কন্টেন্ট বাসায় বসে দেখতে পাচ্ছেন, যে কোনো দেশের সিনেমা দেখতে পাচ্ছেন। তো আমার মনে হয় যে এখন এটা আমাদের মেকারদের মধ্যে, আমাদের প্রডিউসারদের মধ্যে, আর্টিস্টদের মধ্যে, সবার মধ্যেই একটা ইনফ্লুয়েন্স কাজ করে যে দিনের শেষে তো অডিয়েন্সের জন্যই কাজটা করে, তো তারা যেন আরও ওই কমফোর্ট জোন নিয়ে আরাম করে কাজটা দেখতে পারে। আপনার পরপর 2টা কালকে একটা মুক্তি পাবে, তো 2টা চরিত্র সম্বন্ধে যদি বলতেন আর কি, মানে প্রথম সিনেমা তারপরে যদি 2টার সম্বন্ধে যদি বলতেন। আগামীকালকে মুক্তি পাবে পুনর্মিলনে, এবং এইটার চরিত্র সম্বন্ধে যদি বলতেন। ছেলেটার নাম হচ্ছে অন্তু। ও কিছু ক্যারেক্টার থাকে না যে মানে মনের খুব কাছাকাছি থাকে, আমার মনে হয় যে অন্তু হচ্ছে আমার এই ধরনের একটা ক্যারেক্টার। তো অন্তুকে খুব সহজভাবে ওর গার্লফ্রেন্ড যারা ছিল এর আগে, যাদের সাথে সম্পর্ক টেকে না, তো তারা ডিফাইন করে যে হচ্ছে হিমু আর মাসুদ রানার একটা উইয়ার্ড কম্বিনেশন, মানে না সে হিমু না সে মাসুদ রানা, এবং অনেক অপ্রাপ্তির জায়গা আছে ক্যারেক্টারের। তবে ওর মধ্যে যে জিনিসটা সবচেয়ে আমার ভালো লেগেছে ক্যারেক্টারের, ওর পরিবারটাকে এক করতে চায়
এবং আমার কাছে মনে হয় যে এটাই ও কি পারে কি পারে না এটাই হচ্ছে আসলে ওর সাকসেস ওর ফেলিয়ার। অন্তর্জালের ক্যারেক্টার অন্তর্জালের ক্যারেক্টারের নাম লুমিন। লুমিনকে নিয়ে অনেকবার অনেক কিছু বলেছি। লুমিন ঠিক এই সময়ের একটা ছেলে, রাঁচি ইউনিভার্সিটি স্টুডেন্ট, লাইক ইউ, রাইট? সো রাঁচি ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওর প্যারিস রোডে হেঁটে কুকুরদেরকে খাওয়া দাওয়া দিয়ে এভাবেই ওর দিন কাটে এবং ওর পরিবারের আর কোনো সদস্য নেই। ও আর ওর পোষা কুকুর টোটো, এই দুজন মিলে হচ্ছে ওদের পরিবার। তো ও যখন বাড়িতে না আসে তখন টোটো ওর জন্য না খেয়ে অপেক্ষা করে। তো খুব লোনলি একটা ক্যারেক্টার, তবে প্রচণ্ড একগুয়ে, জেদি, পরিবর্তন করতে চায়। সুনেরার সাথে একটা ডায়লগ আছে, মানে প্রিয়ম যে ক্যারেক্টার, আমরা একটা কম্পিটিশনে যাই, কম্পিটিশনে সুনেরার টার্গেট থাকে কারণ ওর লাইফে কখনো কোনো কম্পিটিশনে সেকেন্ড হয়নি। ও আমাকে বলে যে উই আর হিয়ার টু উইন, আর লুমিন বলে নো, উই আর হিয়ার টু মেক এ ডিফারেন্স। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন উইনিং অ্যান্ড মেকিং এ ডিফারেন্স। তো দেশকে পরিবর্তন করার স্বপ্ন দেখে, অনেক বাইরে গিয়ে অনেক ইনকাম করার সামর্থ্য ছিল, বাটও যায়নি। সাঁওতাল পল্লীতে বাচ্চাদেরকে ফ্রি এডুকেশন দেয়, প্রোগ্রামিং শেখায়, যেন এই বাচ্চাগুলোর বড় হয়ে কারো কাছে হাত পাততে না হয় চাকরির জন্য, ও যেন স্বাবলম্বী হয়। তো আমার কাছে মনে হয় যে লুমিন ইজ এ ভেরি গুড ফিলোসফি। শুধুমাত্র ক্যারেক্টার না, আমাদের তরুণরা যখন এভাবে চিন্তা করবে, আমি শিওর অনেকে করে, তাদের থেকেই আমাদের এই রেফারেন্স পাওয়া। তো এরকম যখন অনেকগুলো লুমিন হবে তখন আমাদের সমাজ এমনিতেই বদলে যাবে, বাংলাদেশ আরও এগিয়ে যাবে। আচ্ছা, আপনারা বলছেন এই সিনেমার দর্শক হিসেবে তরুণ, এই সিনেমাটা কেন দেখবে, কি কি আছে আপনার কি মেসেজ থাকে, কি মেসেজ থাকে? মেসেজ দেওয়ার জন্য কি আমরা সিনেমা বানাই? আপনি তো এর আগে প্রশ্নে বলছিলেন যে কিছু মেসেজ আছে। না, কিছু মেসেজ থাকা এবং কি মেসেজ থাকবে, দিস ইজ ডিফারেন্ট। আপনি, ইটস অ্যাবাউট পার্সপেক্টিভ। যখন আপনি একটা কাজ দেখবেন, আপনার প্রথম জিনিস যেটা আমার এখন ফিল হয় সেটা হচ্ছে যে গল্পটা কি আপনাকে কানেক্ট করতে পারলো নাকি, আপনাকে বিনোদিত করতে পারলো নাকি। বের হওয়ার পর 10 জন মানুষ 10টা আলাদা মেসেজ নিয়ে বেরোতে পারে। কারো মনে হতে পারে যে আমি আজকে থেকে কুকুরের উপরে আর নির্যাতন করব না, কারো মনে হতে পারে যে আমি বন্ধুদেরকে আগের থেকে বেশি বিশ্বাস করব, সময় দেব, কারো মনে হতে পারে যে আমি এমন কোনো বাটপার হ্যাকারদের কাছে নিজের অ্যাকাউন্টটাকে ওপেন রাখবো না, আমি আরও বেশি সিকিউরিটি মেনটেন করব। ইটস অ্যাবাউট পার্সপেক্টিভ। আমরা কোনো ডিরেক্ট মেসেজই দিতে চাই না। ফার্স্ট ফ্রেম টু লাস্ট ফ্রেম, উই ওয়ান্টেড টু মেক ইট অ্যাজ অ্যান এন্টারটেইনিং সিনেমা উইথ এ নিউ কনসেপ্ট, দ্যাটস ইট। অডিয়েন্স যদি এনজয় করে এটুকুই সার্থকতা। ভাই আপনাকে কিন্তু প্রথম সামনাসামনি বা দ্বিতীয় সামনাসামনি বলা ভাই এইগুলো আপনি বলেন, তারপরে আমরা বকা খাই। ভাই অন্তর্জালের বাইরে একটু যাচ্ছি, যে বাংলাদেশের সিনেমার যে মার্কেট, সেই মার্কেটের প্রেক্ষাপট এবং পরিধি বিবেচনা বাংলাদেশে একজন তারকা কত পারিশ্রমিক হওয়া উচিত? আমি কিভাবে বলবো? আপনার একজন চিত্রদাতা, মানে আসলে বাংলাদেশের যে মার্কেট, সেই মার্কেট অনুযায়ী আমি এখন পর্যন্ত আমার নিজের পারিশ্রমিক ঠিক করতে পারলাম না প্রপারলি। আপনি আমাকে যদি সবার পারিশ্রমিকের কথা জিজ্ঞেস করেন, ভাই এটা আমরা একটু আগে কথা বলছিলাম অফ ক্যামেরায়, রাইট, যে এটা একটা মার্কেট। তো মার্কেটে আমাদের কাজ হচ্ছে একটা দর্শকদের জন্য, দর্শকরা যদি আমাদের কনজিউমার হয় তাদের জন্য একটা প্রোডাক্ট রেডি করা, এবং সেটাকে কত ভালো মতো রেডি করা যেতে পারে, কতটুকু নতুনত্ব আনা যেতে পারে, নিউ ফ্লেভার কি দেওয়া যেতে পারে। এরপরে যে ডিসিশনগুলো আছে না, এই ডিসিশনগুলো আসলে টিম কেন্দ্রিক হওয়া দরকার। আমি আপনাকে এমন সিনেমার কথা বলতে পারবো যে সিনেমা থেকে আমি হয়তো আমার তেলের খরচ ওঠেনি, আমি যে ওখানে যাওয়া আসা করেছি তেলের খরচ ওঠেনি আমার, অ্যান্ড আই হ্যাভ নো রিগ্রেট। আমি আবার আপনাকে এমন সিনেমা বলতে পারবো যেটা আমার পারিশ্রমিক, যেটা আমি ডিজার্ভ করি, আমাকে তার থেকে বেশি টাকা দেওয়া হয়েছে, অ্যান্ড আই এম অলসো হ্যাপি উইথ ইট। আপনার টিম যদি একটা ভালো প্রজেক্ট বানানোর সময় যদি সবাই মিলে নিজের জায়গায় সাপোর্টটা দেয়, হ্যাঁ, এখন সাপোর্ট দিতে গিয়ে যদি কারো সংসার না চলে, দিস ইজ আ ডিফারেন্ট স্টাফ, বাট টিমের সার্থকতার জন্য আপনি যদি একটা প্রজেক্টে বিশ্বাস করেন, একটা সিনেমা বিশ্বাস করেন, আপনার ডিরেক্টরের উপর বিশ্বাস করেন, তাহলে মনে হয় যে ভাই এগুলো অনেক পরের আলাদা, এগুলো তখন ম্যাটারই করে না, যে একটা আগের কাজটা করি, চলেন ভালো কিছু একটা বানাই, চেষ্টা করি, এইটা হচ্ছে স্পিরিট। ভাই আমরা অনেক চিত্রনায়ক সারা বিশ্বে আসলে উদাহরণটা আছে, যে অনেকে তার স্ত্রীর সন্তান যারা আছে তাদের নিয়ে একটা হাইড অ্যান্ড সিক একটা ব্যাপার আছে। এর বিপরীত দিকে এমন কিছু তারকাকে দিকে যারা আসলে প্রকাশ্যে তার সন্তান, তার স্ত্রী কে নিয়ে প্রকাশ্যেই থাকে না, এবং আপনার সম্পর্কে যদি বলেন, আপনার ভক্তরা মনে করেন আপনার দুই কেয়ারিং হাজবেন্ড, এই যে দুটি বিষয়, এই দুটি বিষয়কে আসলে কীভাবে দেখেন? কোনোভাবেই দেখি, কারণ আমি এতটাও কেয়ারিং হাজব্যান্ড না।
আমি কেয়ারিং হাজব্যান্ড হলে আমার ওয়াইফ আমার বাচ্চার জন্য তারা বাড়িতে না খেয়ে অপেক্ষা করছে, আমি কিন্তু আপনাদের সাথেই বসে আছি, কারণ তারা জানে যে আমি কাজে এসেছি। কিন্তু আমি আমার কাজটা রেখে যেতে পারি না, আমি এতটাও কেয়ারিং না আসলে, আমি আমার কাজটাই আগে দেখি। আমি বলবো যে এটা একেবারেই, হ্যাঁ আমি আগে এটা শেষ করে দিই। এইটা যতটুকু আমার সার্থকতা অথবা অডিয়েন্স মনে করছেন যারা লিখছেন, আমি তাদেরকে বলতে চাই এটা আমার কোনো সার্থকতা না, আমার কন্ট্রিবিউশন 0%। আমার ফ্যামিলি আমাকে উইথ সাপোর্ট দিচ্ছে, ওদের কারণে আমি কাজটা করতে পারছি আরামসে, এবং আমাকে দেখে মনে হচ্ছে আমি অনেক কেয়ারিং। এটা আমার কৃতিত্ব না, এটা আমার ফ্যামিলির কৃতিত্ব, এটা অবন্তীর কৃতিত্ব, আমার আব্বা আম্মার কৃতিত্ব। কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখি আপনার স্ত্রীর সাথে, বা আমরা আমাদের অনেক কিছু ফলো করতে হয়, সেক্ষেত্রে আপনাকে মনে হয় অনেক কেয়ারিং, আপনার বাচ্চার প্রতি, স্ত্রীর প্রতি কেয়ারিং। এটা কেন আমাদের মনে হয়? এইটা কেন মনে হয় আপনারা জানেন, মানে যেটা দেখেন আপনারা ওটা বাই নেচার আনে, মানে অফ ক্যামেরা তো সব ফেক করার কিছু ডেফিনেটলি থাকে না। তো আপনি যদি আমাকে কোনো দিন কোনো একটা জায়গায় জাস্ট ড্রয়িং রুমে আড্ডা ছেড়ে দেন, আমি এরকমই থাকবো, তো আমার মধ্যে ওই চেঞ্জ আসবে না, মানে দিস ইজ মাই নেচার। আরেকটা জিনিস জানার চেষ্টা করি, সেটা হলো আমাদের যে সিনেমার তারকারা আছে, এটা সাম্প্রতিক সময় আমরা বেশি দেখছি আসলে সোশ্যাল মিডিয়ায় তারা অনেক বেশি ব্যস্ত, অনেক ব্যক্তিগত বিষয়গুলো আসলে তারা ছাড়ছেন, নিজের ব্যক্তিগত যে বিষয়গুলো ছাড়া উচিত না, আসলে তারা তাদের এই বিষয়গুলো আছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম কেমন হওয়া উচিত, এটা নিয়ে আপনার কোনো কিছু বলবার আছে? এটা আসলে কেমন, ব্যাপারগুলো কেমন মনে হয়? I don't know, I'm here to talk about my film, that's it. তাই তো, তারপরে আপনি চিত্র দরকার, সেটা আমাদের জানার দরকার। আমি আপনাকে একটু অন্যভাবে অ্যান্সারটা দিচ্ছি। আমার সোশ্যাল মিডিয়াতে আমার আব্বা আছে, তো আমার আম্মা ফেসবুক ইউজ করেন না, তো আমার আব্বা ইউজ করেন। তো আমার আব্বা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি। তো আমি যখনই কোনো কিছু পোস্ট করি, তো আমাকে একবারের জন্য ভাবতে হয় যে এটা কিন্তু আমার বাবাও দেখবে। তো আমি যখন আমার পার্সোনাল লাইফের কোনো কিছু শেয়ার করি আমার দর্শকের সাথে, আমার বাকি বন্ধুদের সাথে, রাগ করেও শেয়ার করি, তখনও আমার মাথায় এটা কাজ করে যে আমার বাবা কিন্তু দেখবে। সো একইভাবে আমি যদি একবারের জন্য আমার নিজের বাবার কথা ভাবি, তাহলে কিন্তু বাকি অডিয়েন্সের কথা, তাদের বাবা মা দেখলে কি মনে করবে সেটাও চলে আসে। আমার জন্য এটা খুব সহজ। তো আল্লাহ তাআলা আমার বাবাকে আরও হায়াত দিক, তো উনি যতদিন ফেসবুক ইউজ করবেন আমি হয়তো এইভাবে সতর্কতার সাথে ইউজ করবো ইনশাআল্লাহ, আর পরবর্তীতে হয়তো আপনাদের বাবা মার জন্য আরও সতর্কতা মেনটেন করবো। ছোট ব্যাপার, আমরা জানতে চাই আসলে যে আপনি আসলে প্যারেন্টহুড কতটুকু উপভোগ করছেন? দিস ইজ দ্য বেস্ট ফেজ অফ মাই লাইফ। আমার প্রতিটা দিন তো আপনারও ভালো কাটে না, আমারও ভালো কাটে না, রাইট? আমাদের কারোই ভালো কাটে না। তো হয় কি যে দিনের শেষে অনেকগুলো প্রাপ্তি, অনেকগুলো অপ্রাপ্তি নিয়ে, আফসোস নিয়ে বাসায় যেতে হয়, এবং মোটিভেশন পাওয়া যায় না যে আগামীকালকে আবার একই কাজে বের হব। কত কিছু প্ল্যান করেছিলাম, হচ্ছে না। তো আমি আমার কাজটা করলাম, ও ওর কাজটা করলো না, তাতে পুরো কাজটা ফল করলো। এই সবগুলো আফসোস না সামহ বাসায় যাওয়ার পর চলে যায়। মনে হয় যে মানে দেয়ার ইজ সামওয়ান হু ইজ ওয়েটিং ফর মি। হ্যাঁ, যে একটা চিৎকার, দৌড় দিয়ে আসা, অথবা ঘুমিয়ে থাকলে ওকে কোনো মতে যে মাখামাখি করা, ওর সাথে খেলাধুলা করা, এবং অদ্ভুতভাবে পরের দিন সকালবেলা আবার সেই সেম স্পিরিট নিয়ে কাজে যাওয়া, কারণ আমি জানি যে আমি আবার রাতে বাসায় ব্যাক করবো, আবার এই কাজটা করবো, কখন যাব। হ্যাঁ, তো এই যে এখন রাতের অনেক বাজে, কিন্তু আমার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ আমি আপনাদের সাথে আড্ডা মেরে গল্প করে আমি আমার বাচ্চার কাছে যাব। তো এইটা না একটা মোটিভেশন লাইফে, এইটা প্যারেন্টহুড। আল্লাহ তাআলা সবাইকে প্যারেন্টহুড নসিব করুক। এটা যার কাছে যতক্ষণ পর্যন্ত, যে বাবা মার মতো, আব্বা মা যতদিন থাকে ততদিন বুঝি না, ওই নিজে বাবা মা হওয়ার পর যেভাবে ফিল করা যায় আর কি। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার আব্বা আম্মা এখনও বেঁচে আছে। তো আমি একটা বাসায় যাই, আমি এখন আমার আব্বা আম্মার সাথে থাকি, আমি আলাদা হতে চাইলেও পারি না, সম্ভব না আমার পক্ষে কখনো। তো আমি, এটা আমার জন্য অনেক বড় একটা নিয়ামত যে আমি বাসায় ঢুকে প্রথমে দেখি আমার আম্মা বসে আছে খাওয়া নিয়ে, একটু পরে ভিতরে আমার আব্বা হয়তো আমার এই ইন্টারভিউ দেখছে কোনো একটা, সে সব ইন্টারভিউ দেখে, আমি শিওর এইটাও দেখবে। তো সে ইন্টারভিউ দেখছে, সাউন্ড শোনার সাথে সাথে আবার অফ করে দেয় আমাকে দেখে, হ্যাঁ, যে না আমি তো অন্য কাজ করতেছি। তার পাশে রুমে গেলে আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, তো একসাথে সবাইকে বাসায় পাওয়ার এটা একটা অনেক বড় তৃপ্তি। অন্য প্রসঙ্গে চলে যাই, আমাদের সিনেমা বাজার ভালো যাচ্ছে, জি আর ভালো যায় আলহামদুলিল্লাহ। কিন্তু
বাইরের সিনেমার কারণে আমাদের কোনো প্রভাব ফেলছে কিনা, যেমন এই সিনেমা অনেকগুলো চলে আসছে, হ্যাঁ একের পর এক পাইপলাইনে আরও আছে, রাইট রাইট। এর কারণে আমাদের কোনো প্রভাব ফেলবে কিনা? আমি বারবার কিন্তু অলরেডি 3-4 এটার উত্তর দিয়েছি। হ্যাঁ দেখেন, যেই প্রশ্নটা আসছে, এই প্রশ্নটার উত্তর দিতে হবে আসলে পলিসি মেকারদেরকে। আমরা পলিসি মেকার না, আমরা খুব নিতান্তইভাবে স্বভাব চরিত্রের দিক থেকে উই আর আর্টিস্ট। আর্টিস্টের কাজ হচ্ছে দর্শকদের জন্য কাজ করে যাওয়া, ডিরেক্টরের জন্য কাজ করে যাওয়া। আমার জন্য খুব খারাপ লাগে তখন যখন দেখছি যে একটা বাইরের সিনেমার জন্য আমার দেশের সিনেমা হল পাচ্ছে না, অথবা যতটা দেখানো দরকার ছিল সেভাবে আমরা দেখাতে পারছি না, খারাপ লাগে। আবার ওইটা দেখলেও আমার ভালো লাগে যে হল মালিকেরা খুশি হচ্ছেন, কারণ তাদের হলটা ভরছে। একদিন হয়তো তাদের এভাবে হল ভরতে ভরতে আমাদের সিনেমা দিয়েও ভরে যাবে। তো বোথ সাইডের না প্লাস মাইনাস দুটোই আছে। তবে যদি ডিসিশনটা, আমি এটার বিরোধী না, হলের ব্যবসা হোক, হল মালিক আরও ইনভেস্ট করুক যেন অডিয়েন্স সুন্দর একটা এনভায়রনমেন্টে বসে সিনেমাটা দেখতে পারে, এটাই আমার চাওয়া। তবে রিলিজের আগে না নিজেদের যা ডিরেক্টর আছে, আমাদের তো গিল্ড আছে, আমাদের অ্যাসোসিয়েশন আছে, আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে প্লিজ ইউ গাইজ শুড টক। যে আপনি একটু জিজ্ঞাসা করেন যে আপনার ভাইয়ের কোনো একটা সিনেমা রিলিজের প্ল্যান আছে নাকি নেক্সট 2 উইকসে। যদি আপনার ভাইয়ের সিনেমাটা রিলিজ পায় তাহলে আপনি একটু আপনার সিনেমাটা 1 সপ্তাহ পরে আনেন, 2 সপ্তাহ পরে আনেন, কিন্তু তার ক্ষতি করে দিয়ে, যখন আপনি তার ক্ষতি করছেন তার মানে কিন্তু আপনি কোনো না কোনোভাবে নিজেরও ক্ষতি করছেন, কারণ আপনারও সিনেমা কিন্তু রিলিজ পাবে একসময়। সো যদি রেশারেশি বাদ দিয়ে একটু নিজের মতো ভাবি, একটু ফ্যামিলির মতো চিন্তা করি যে চলেন বসি, দুজন 2টা ডেট ডিসাইড করি। আচ্ছা, এই 3 সপ্তাহ বড় কোনো সিনেমা রিলিজ পাচ্ছে না আমাদের, চলুন তাহলে এই 3 সপ্তাহের ভিতরে আমরা একটা সিনেমা নিয়ে আসি। আমার মনে হচ্ছে সব কিছু তখন স্মুথলি চলবে। আর বাইরের সিনেমা দেখানোর সুবিধা হচ্ছে যে কম্পিটিশনটা তো আমাদের জন্য বাড়ে। আমি তো বারবার বলছি যে আমাদের সবাইকেই তো আমাদের নিজেদের গেমকে আপলিফট করতে হবে, যতই বলি না কেন। ইটস অ্যান ওপেন মার্কেট রাইট নাও। আমারও চেষ্টা থাকে সেভাবে ভালো কাজ করা। আপনাদের দোয়া থাকুক, সেই চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। ওপার বাংলায় কাজ করার কোনো ইচ্ছা আছে নাকি, যদি কোনো সময় অফার পান? কোন বাংলা? ওপার বলতে ইন্ডিয়ার মানে বলিউড ঘটনা। কলকাতায় তো মাত্র কাজ করে আসলাম, সিনেমা তো শেষ, এখন মুক্তির অপেক্ষায় আছে। তো সেটা মুক্তি পেলে বাকিটা বলতে পারবো। আমি ওই আগে আর একটু পিছনে যাই, মানে আগে একটা কোশ্চেন চলে গেছে। কোশ্চেনের মধ্যে সিনেমার মালিকরা লাভবান হবে, এই কথাটা অনেকেই বলতেছে। আসলে কি আমাদের সিঙ্গেল স্ক্রিনের যে সিনেমা হলগুলি আছে এটা কি পাচ্ছে? আমার মতে, আপনার মতে কি এখন পর্যন্ত যাওয়ার সিনেমাটা চলতেছে, সিঙ্গেল স্ক্রিন কয়টা পাইছে? এটা পাইনি, কিন্তু লাভবান যারা হচ্ছে তারা লাভবান হয়ে যাচ্ছে, কিন্তু সিঙ্গেল স্ক্রিন এখন আমাদের জন্য সুইটেবল না, যে জাওয়ান সিনেমার জন্য হয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের সিনেমাটা শুধু ওই সিনেটাইজ করে দিয়ে চলতেছে, সিঙ্গেল স্ক্রিন চলতেছে না। তুমি একটা বাদ এখন কি করা যায়? কী করা যায় তা তো জানি না। সিঙ্গেল স্ক্রিনকে আপনি তো শুধু চাইলেই হবে না, আপনি সিঙ্গেল স্ক্রিনে যাওয়ান কেন, আপনি যদি আরও বড় কোনো সিনেমাও নিয়ে আসেন, হলিউডের সবচেয়ে ফেভারিট সিনেমাটাও যদি নিয়ে আসেন, সেটাও না চলতে পারে। কারণ আপনার পর্দায় তো ছবি দেখতে হবে আগে। আপনার পর্দায় নাইট সিকোয়েন্সে, আমি নিজে তো বেশ কিছু হলে গিয়েছি, নাইট সিকোয়েন্স করতে আমার লিটারেলি ভয় লাগে এখন সিনেমায় শুটিং। নাইট সিকোয়েন্সও ডে ফর নাইট করি আমরা, কারণ কি আমি জানি যে পর্দায় দেখা যাবে না। সাউন্ডের অবস্থা, অর্ধেক কথা শোনা যায়, অর্ধেক কথা শোনা যায় না। ফ্যানের কথা বাদ দিলাম, চেয়ারের অবস্থাটা দেখেন, মানুষ ঘামছে আর সিনেমা দেখছে। এটা তো সিনেমা দেখে না ভাই, এটা তো বিনোদন, এটা তো টর্চার করা নিজেকে। তো এনভায়রনমেন্ট তো আপনাকে ঠিক করতে হবে অ্যাটলিস্ট। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। আর সামনে কি প্রজেক্ট পরে? সামনে বেশ কিছু প্রজেক্ট নিয়ে কথা হয়ে গেছে, ফাইনালি কিছু চূড়ান্ত করতে পেরেছি, সেটার কাজে নেমে যাব। প্রাসঙ্গিক কারণে যেহেতু প্রডিউসার প্রেস রিলিজ করবেন, তো উনি চাচ্ছেন যে উনি আপনাদেরকে জানাবেন। তো আমি এখন আপাতত আপনাদের জন্য এতটুকুই বলে রাখি, বাট ব্যাক টু ব্যাক বেশ কিছু ইন্টারেস্টিং প্রজেক্ট করবো, কারণ অনেকদিন পর বেশ কয়েকটা স্ক্রিপ্ট পছন্দ হয়েছে। তো আই এম রিয়েলি এক্সাইটেড। জি, একটা না হয়তো একাধিকই আসবে, তবে সুখবর তখন ভক্তদের জন্য হবে যদি আমি কাজটা করে হ্যাপি থাকি, স্যাটিসফাইড হই। তখন আমি তাদেরকে মন বড় করে বলতে পারবো যে আপনাদের জন্য কিছু একটা করেছি, আপনারা আসুন। যেভাবে এখন আমরা বলতে পারছি যে অন্তর্জাল আমরা রেডি করেছি আপনাদের জন্য, পুনর্মিলনে রেডি করেছি, এবং আমি জানি যে দুটোই ভালো প্রজেক্ট হয়েছে আল্লাহর রহমতে।
শ্যাম ভাই, আমরা অতীতে যেটা দেখেছি সুপারস্টার যারা আমাদের সুপারস্টার যাদের বলি তারা আসলে একটি ইন্ডাস্ট্রি নিয়ে হাঁটে, জি সবাইকে নিয়ে হাঁটে। সুপারস্টার মানে একটা ইন্ডাস্ট্রিকে দাঁড় করানোর একটা প্রচেষ্টা থাকে, তিনি হাঁটেন এবং ইন্ডাস্ট্রিকে নিয়ে হাঁটেন। আমি চেষ্টা করছি এবং পরবর্তীতে আমরা যেটা দেখছি এক ধরনের কি যে সুপারস্টার মানে একা হাঁটছে, এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখেন চলচ্চিত্রের একজন তারকা হিসেবে? সুপারস্টার হওয়াটা না 2-3 দিনের কোনো জার্নি না, যে আমি একটু আসলাম কাজ করলাম সুপারস্টার হয়ে গেল, এটা না, একেবারেই না। দিস ইজ আ ভেরি বিগ থিং। এবং যিনি এই জার্নি কমপ্লিট করে এসেছেন মিনিমাম 20 বছর, 15 বছর, 10 বছর, উনি আসলে জানেন যে তার পজিশনে যাওয়ার জন্য কতটা এফোর্ট দিতে হয়েছে, কতটা ডেডিকেশন লাগে। যখন উনি ওই জায়গাটা অ্যাচিভ করে ফেলেছেন, আমার মনে হয় তখন এটা একেবারেই তার ব্যক্তিগত জায়গা, যে সে একা হাঁটবেন, সে সবাইকে নিয়ে হাঁটবেন, নাকি সে বসে থাকবেন। আমি হাঁটবই না, এটা তার একেবারে পার্সোনাল কল। বাট নেগেটিভটা না বলে আমার মনে হয় যে তার যে জার্নি, তার যে কন্ট্রিবিউশন, তার জন্য তাকে রেসপেক্ট দিতে হবে আমাদের। কারণ আমরা যদি এই মুহূর্তে তাকে রেসপেক্ট না দিতে পারি, একজন ইন্ডাস্ট্রি লিডারকে যদি আমরা রেসপেক্ট না দিতে পারি, আমি আরও 10 বছর 20 বছর যদি কাজও করি, আমি নিজে কীভাবে রেসপেক্ট এক্সপেক্ট করতে পারবো? তারপরও দিন শেষে একজন সুপারস্টার, তার আসলে সিনেমা ইন্ডাস্ট্রির প্রতি কোনো দায়বদ্ধতা থাকে কি? অবশ্যই যে কোনো মানুষের থাকে, আমার যে প্রোডাকশনে কাজ করে তারও থাকে। এবং দায়বদ্ধতা আপনি নিজে ডিফাইন করবেন, আপনার দায়বদ্ধতা আপনি কতটুকু যত্ন নিয়ে পালন করবেন। আমার মনে হয় যে সেটা একজন আর্টিস্ট, একজন টেকনিক্যাল পার্সন, সে ব্যক্তিগতভাবে এটা ডিসাইড করবে। সবাই তো একভাবে চিন্তা করবে না, সবার তাকে সম্মান জানাতে হবে। প্রমিস, এটা লাস্ট প্রমিস। প্রমিস, আপনি তো ইন্টারভিউ নর্মালি দেখাতে পারবেন না, আপনাকে ওয়েব সিরিজ হিসাবে ছাড়তে হবে, সিজন 1, সিজন 2। জি, যে রিসেন্ট সময় হচ্ছে চলচ্চিত্র শিল্পীদের ব্যক্তিগত জীবনে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সিনেমার বাইরে, তো এই বিষয়টা আপনি কিভাবে মনে করেন? খুব সুন্দরই প্রশ্নটা ভাই অলরেডি করে ফেলেছেন, আপনি একটু রিওয়াইন্ড করে অ্যান্সারটা দেখে নিয়ে দিয়েছি ভাইয়া। জি সরি, কলকাতায় কাজ করলেন, জি জি, সেখানে এবং এখানকার কাজের কোন কোন জিনিসগুলো আপনি পার্থক্য লক্ষ্য করলেন? এবং আরেকটা প্রশ্নের সাথে সেখানে প্রসেনজিতের সঙ্গে আপনি কাজ করেন, জি, তো মানুষ তো দেখে দেখে শিখে, একজন সুপারস্টারের কাছে আমরা হয়তো পড়ি, বিভিন্ন জায়গায় পড়ে তার সম্বন্ধে জানি, আপনি একদম কাছ থেকে তাকে দেখেছেন, তো কোন দিকগুলো আপনার মানে চলার পথের সামনে পাথর হয়ে থাকে? প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিই। আমাদের দেশে কাজ করি তো আমি অভ্যস্ত, এটাই তো আসলে আমার জায়গা। তো আমার কাছে এখানে কাজ অনেক বেশি আরামের লাগে, কারণ আমরা অনেক সময় নিয়ে কাজটা করি। আমরা না একটা কাজ না হলে, আজকে যদি এই সিকোয়েন্সটা না হয়, হ্যাঁ আমাদের আর্থিকভাবে আমরা একটু ক্ষতিগ্রস্ত হই মাঝে মাঝে, তবে আমরা একটা লম্বা সময় নিয়ে কাজ করি। পার্টিকুলারলি যেসব সিনেমার সাথে আমি রিলেটেড থাকি, তো তা তো মোটামুটি লম্বা সময় ধরেই চলতে থাকে। ওখানে কাজটা অনেক টাইট শিডিউলের ভিতরে হয়। তো আমি আবার এত তাড়াহুড়া করে কাজ করে খুব বেশি অভ্যস্ত না, তো আমার নিজেকে একটু মানাতে সময় লেগেছে সেখানে। এবং আপনাকে দ্বিতীয় প্রশ্নের উত্তর, ওনার কাছ থেকে যেটা শিখতে পেরেছি যে ওনার বয়স তো মনে হয় অলমোস্ট 67-এর উপরে হবে, 65-এর উপরে হবে ডেফিনেটলি, 60+, রাইট? তো 60+-এর একজন মানুষ প্রতিদিন সেটে এসে উনি চিন্তা করছেন যে আজকে নতুন কি করব, আজকে ডিফারেন্ট কি করব, আমি কিভাবে আমার পারফরমেন্স বেটার করব। এইটা আমার জন্য একটা ড্রিম, যে এই ধরনের ডেডিকেশন নিয়ে আমি ওই বয়স পর্যন্ত যদি কাজ করতে পারি, এটা না অনেক পুরো টিমকে মোটিভেট করে, যে উনি যদি এফোর্ট দিতে পারেন তাহলে আমি কেন ঘুমাচ্ছি, আমি কেন ঝিমিয়ে পড়ে যাচ্ছি, আমার তো উঠে রিহার্সাল করা দরকার, আমার তো আরও এফোর্ট দিতে হবে। সো ইটস আ ভেরি হেলদি এনভায়রনমেন্ট কাজ করার জন্য। একসাথে তো কাজ করলেন, তো আপনার কাজ দেখে সে কোনো এরকম মোটিভেশনাল কোনো কথা বলছে কিনা আপনাকে? আমাকে যেগুলো বলেছে সেগুলো তো আমি বলতে পারবো না, তবে সিনেমাটা আমাদের ডাবিং হয়ে গেছে, তো আমি নিজেই খুব এক্সাইটেড ছিলাম যে ডাবিং, যেহেতু উনি আমার আগে ডাবিংটা শেষ করেছেন, তো আমার ডিরেক্টর স্যারকে উনি বলেছেন শেষের দিন, পরে ডিরেক্টর স্যার আমাকে ওটা পাস করেছেন। তো উনি বলেছেন যে ছেলেটা কি দারুণ কাজ করলো না, ওকে বলিস ভালো করেছে, এতটুকু। এবং আই এম সো হ্যাপি, আই এম গ্রেটফুল যে উনি
কাজটাকে রিকগনাইজ করেছেন। সিয়াম ভাই, আমার দিক থেকে শেষ কোশ্চেন, সেটা হলো আপনার দিক থেকে জ্যেষ্ঠ পুত্র একটি সিনেমা দেখছিলাম, প্রসেনজিতের জি জি কথা আমি জিজ্ঞেস করছি। জ্যেষ্ঠ পুত্র গল্পটা খুব সাধারণ, আপনি দেখেছেন কিনা আমি জানি না। জ্যেষ্ঠ পুত্র, আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে আসলে গল্পের সংকট রয়েছে কিনা। এই সংকট তো আমরা সব ইন্ডাস্ট্রি ফেস করছি আমার মনে হয়। আমি আপনাকে পজিটিভলি একটা কথা বলি, আমার মনে হয় যে অনেক ব্রিলিয়ান্ট রাইটারদের সাথে আমাদের পরিচয় হচ্ছে, এখন তাদের সাথে কথা হচ্ছে। অনেক রাইটার আছেন যাদের কাজ এখনও প্রকাশিতই হয়নি, নিউ এজ রাইটার্স, এবং যারা সিনিয়র রাইটার তারাও মনে হয় যে ডিফারেন্টভাবে তাদের লেখা দর্শকদের সামনে আনার চেষ্টা করছেন। আমাদের লেখার শক্তি কিন্তু আগের থেকে আমার কাছে মনে হয় যে আরও ইমপ্রুভ হয়েছে। তো সেটার রেজাল্ট আমরা ইনশাল্লাহ আমাদের ইন্ডাস্ট্রির নেক্সট কিছু কাজে হয়তো দেখতে পারবো। ওটিটির অনেক কাজে আমরা অলরেডি দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ সেটা বিগ স্ক্রিনেও দেখতে পাবো, সেই পরিশ্রম যদি থাকে আমাদের সবার মাঝে। তো হতাশ হওয়ার কিছু নেই, এটা দিস ইজ আ ভেরি পজিটিভ সাইন যে নতুন কিছু আসছে ইনশাল্লাহ। এভরিওয়ান ইজ ট্রাইং। আচ্ছা, শেষ কোশ্চেন একবার শেষ কোশ্চেন, আর কোশ্চেন থাকছে না। জি, অন্তদের প্রমোশনটা স্লো কেন? স্লো এবার আর কিন্তু আমাদের অ্যানালিসিসে দেখা গেল আপনার স্লো, আর দুই নাম্বার হলো আপনার অপশন সুন্দর ভেবে প্রমোশন চালাচ্ছে, তাহলে জানানো হয়েছিল এটা কেন হচ্ছে না? কেন হচ্ছে না? আমি তো প্রতিদিনই প্রমোশনে আছি। আপনি তো দেখতে পাচ্ছেন প্রতিদিনই তো কোনো না কোনো প্রমোশন করছি। তার মানে আই এম দ্য রং পার্সন টু অ্যাস্ক দিস কোয়েশ্চেন। ইউ শুড অ্যাস্ক দিস কোয়েশ্চেন টু দ্য প্রডিউসার অর দ্য ডিরেক্টর। আই এম দ্য রং পার্সন ব্রাদার। থ্যাংক ইউ। আপনি লাস্টে কি কোয়েশ্চেন করলেন? মানে এতক্ষণ